এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবথেকে চর্চিত বিষয় ইডির হানা। যখন নির্বাচন যত এগিয়ে আসে, যত দোরগোড়ায় চলে আসে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা যেন বেড়ে যায়। আজকে দিল্লির যে আধিকারিকরা হঠাৎ করেই তারা এসে কলকাতায় হাজির হলেন এবং কলকাতায় বেছে বেছে ঠিক কোন জায়গাতে হানা দিলেন? প্রতীক জৈন। প্রতীক জৈন হচ্ছে আইপ্যাকের কর্ণধার। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো বিজেপির পক্ষে অন্তত এই মুহূর্তে সম্ভব নয়। যে শুধু নির্বাচন আসলেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর তৎপরতা সবচেয়ে বেশি বাড়ে কেন? আইপ্যাকের রেকমেন্ডেড করা প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রস্তুত ছিল। সেই প্রার্থী তালিকাকে স্ন্যাচ করতে এসেছিলেন ইডির আধিকারিকরা। এটা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আমরা দেখলাম বগল দাবা করে নথি নিয়ে যাচ্ছে। এমন এই বোধহয় এই এক্ষুনি কেউ একটা গ্রেপ্তার হয়ে গেল। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকশন রিয়াকশনে। এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবথেকে চর্চিত বিষয় ইডির হানা। কারণ আমরা এর আগেও দেখেছি, যখন নির্বাচন যত এগিয়ে আসে, যত দোরগোড়ায় চলে আসে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা যেন বেড়ে যায়। এই কথা শুধু আমরা বলছি না, এই কথা বলছে বিরোধী দলগুলো। শুধু তাই নয়, একদিকে যখন 26-এর নির্বাচন দোরগোড়ায়, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি এসআইআর। আর এই এসআইআর আবহের মধ্যে ইডির সক্রিয়তা। প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা, তারপর তারই অফিস আইপ্যাকে ইডির হানা। গোটা বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনায় আসব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠীদা, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময় তৃণমূল অভিযোগ করেছে, যত নির্বাচন দোরগোড়ায় আসে ততই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটা ইডি হোক, সিবিআই হোক, আইটি হোক, তাদের সক্রিয়তা অতি সক্রিয়তায় পরিণত হয়। এই অভিযোগ দেখেছি। কিন্তু আজকে এক অন্য ছবি ধরা পড়লো, যখন প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা বা আইপ্যাকে ইডি যাচ্ছে, ঠিক পিছন পিছন চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা দেখছি যে একটা সবুজ রঙের ফাইল নিয়ে তিনি বেরিয়ে আসছেন। কি বলবে গোটা বিষয়টা নিয়ে? দেখো, এই প্রসঙ্গে অবশ্যই গতকালের কথাটা উল্লেখ করতেই হয়, কারণ গতকালকেই আমরা দেখেছি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন যে এই মুহূর্তে সিবিআই বা ইডি বা ইনকাম ট্যাক্স বা জিএসটি এগুলোকে তালা মেরে দিতে হবে। কারণ প্রতি নির্বাচনে এ রাজ্যের মানুষ জেনে গিয়েছে যে নির্বাচন এলো মানেই কেন্দ্রীয় দুই সংস্থা রাজ্যে তারা উপস্থিত হয় এবং এ রাজ্যের শাসক দলের যারা নেতা মন্ত্রী রয়েছেন তাদের বিরুদ্ধে পুরনো যে সমস্ত মামলা রয়েছে সেই মামলায় তারা তৎপর হয়ে যায়। আজকে কয়লার যে কেস, আজকে দিল্লির যে আধিকারিকরা হঠাৎ করেই তারা এসে কলকাতায় হাজির হলেন এবং কলকাতায় বেছে বেছে ঠিক কোন জায়গাতে হানা দিলেন? প্রতীক জৈন হচ্ছে আইপ্যাকের কর্ণধার। এবং এই আইপ্যাক, তুমি জানো যে সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসের সংগঠনের আলাদা একটা মাত্রা হচ্ছে ওই আইপ্যাক। তারাই মূলত কে ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে, কার বিরুদ্ধে কত অভিযোগ রয়েছে, কার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, সমস্তটাই কিন্তু আইপ্যাক টোটালটাই তারা ফ্রেম করে এবং সেটা তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের কাছে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা সেই রিপোর্ট পৌঁছে দেন। এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে তুমি জানো যে বহু প্রার্থী তারা এবার প্রার্থীপদ নাও পেতে পারেন এবং সেই তালিকায় কারা কারা রয়েছেন সেই সমস্ত যেমন ডিটেলস রয়েছে, ঠিক কোন কোন জায়গায়, অর্থাৎ বিজেপির যে দুর্বল জায়গাগুলো বা বিজেপির কোথায় শক্ত ঘাঁটি রয়েছে সেখানে কোন প্রার্থীকে দিতে হবে, সেখানে এই নির্বাচনের প্রক্রিয়াটা কিভাবে তারা গুটি সাজাবেন, এই যাবতীয় কিন্তু টোটাল বিষয়টা টেকনিক্যালি আইপ্যাক তারা দেখছে। কিন্তু সেই আইপ্যাকের বাড়িতে পুরনো একটা কয়লা কাণ্ডে তা হঠাৎ করেই প্রতীক জৈনের বাড়িতে এসে উপস্থিত, যে প্রতীক জৈনের বাড়িতে মূলত আইপ্যাকের ম্যাক্সিমাম কাজটুকু হয়, সল্টলেকের যে দপ্তর রয়েছে সেখানেও কাজটা হয়। তাহলে আইপ্যাকের বাড়িতে হঠাৎ করে কেন এই ইডি পৌঁছে গেল? তাহলে কোথাও কি লিঙ্ক আপ করতে চাইছে? কোথাও কি তৃণমূল কংগ্রেসকে এসআইআর দিয়ে তারা কাজ করতে পারছে না বা বধ করার যে পরিকল্পনা নিয়ে সেটা তারা পারছে না? তাহলে
এই বিজেপির কাছে এসআইআরটা বুমেরাং হয়ে যাবে, সেই কারণেই কি আইপ্যাকের অফিসে হানা? তার কারণ যে সময় আইপ্যাকের অফিসে হানা দেওয়া হয়েছে ঠিক তার 10 থেকে 15 মিনিটের মধ্যে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি কিন্তু তার বাড়িতে পৌঁছে যান এবং তার কিছু সময়ের মধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী নবান্নে না গিয়ে তিনি প্রতীক জ্যানের বাড়িতে পৌঁছে গেলেন এবং প্রতীক জ্যানের বাড়িতে প্রায় অনেকক্ষণ সময় তিনি সেখানে ছিলেন এবং বেশ কিছু কথাবার্তা হয়েছে। কিন্তু দেখা গেছে যে ইডির যারা আধিকারিক তারা বেশ কিছু কাগজ বা নথি নিয়ে তারা বেরিয়ে আসছেন। এই জায়গা থেকেই আজকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে কিন্তু অ্যাটাক করেছে। কারণ অমিত শাহ তিনি কলকাতায় এসছেন, তিনি কি বিজেপির সাথে বৈঠক করেছে, কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে সেটা তাদের অন্তরের বা ব্যক্তিগত বিষয়। কিন্তু অমিত শাহ চলে যাওয়ার পর 17ই জানুয়ারি প্রধানমন্ত্রী আসছেন, তার আগে আইপ্যাকের অফিসে হানা দেওয়া কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে কিন্তু একটা বড় ঢাল হিসাবে ইডিকে ব্যবহার করছে মোদি বা অমিত শাহরা। এবং সল্টলেকের অফিসে সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন। প্রথমত বুঝে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নামটা সেটাই বিজেপির পক্ষে যথেষ্ট। তার জন্য আইপ্যাকে হানা দিতে পারে, এসআইআরে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এরকম একজন নেত্রীকে বিজেপি কিন্তু কোনোদিন পায়নি এবং পাবে না। রাজ্যের মানুষকে যতই ভুল বোঝানোর চেষ্টা করুক বিজেপি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই 26-এর বিধানসভা নির্বাচনে হারানো কিন্তু কঠিন থেকে আরও কঠিন হচ্ছে। কারণ বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ বুঝে গিয়েছে নির্বাচন এলেই দুঃখীরাম এবং বুধিরাম অর্থাৎ সিবিআই ইডি তারা রাজ্যে আসবে এবং বেছে বেছে তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়িতে হানা দেবে, 2-4 জনকে পাকড়াও করবে। কিন্তু হ্যাঁ, এর মধ্যে একটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন যে নির্বাচন এলেই ইডি সিবিআই যেমন আসে, পাশাপাশি যদি আমাদের এই অ্যানালিসিসটা যেহেতু রাজনৈতিকভাবে কোনো বিশেষ রাজনৈতিক দলের নয়, ফলে একটা প্রসঙ্গ উঠে আসছেই, যে প্রসঙ্গটা মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন যে ইডি সিবিআইকে কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে, ঠিক উল্টো অভিযোগ কিন্তু এ রাজ্যে আরও এক বিরোধী দল অর্থাৎ সিপিআইএমের মোহাম্মদ সেলিম তিনি কিন্তু অভিযোগ করছেন কেন্দ্র যেমন সিবিআই ইডিকে ব্যবহার করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এ রাজ্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে। কেন ব্যবহার করছে না, ইডি সিবিআই যখন পার্থ চট্টোপাধ্যায় বা অন্যান্য আধিকারিকদের যখন গ্রেপ্তার করেছিল সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যায়নি, কিন্তু আজকে যখন ইডি এই প্রতীক জ্যানের বাড়িতে হানা দিয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছে এবং সেখানে ইডির কাজে তো একটা হস্তক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার আরও অভিযোগ সেলিমের যে এই পুলিশের যে সমস্ত আধিকারিকরা আছেন তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইশারাতেই কাজ করছেন এবং সেখানে পুলিশ যেভাবে পুরো অফিস যেভাবে একেবারে ঘিরে রেখেছে এবং বিশেষ করে যে গাড়িতে কাগজপত্রগুলো রাখা হয়েছে সেই গাড়িটাও কিন্তু একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা। কিন্তু তাও বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো বিজেপির পক্ষে অন্তত এই মুহূর্তে সম্ভব নয়। এসআইআর যে বুমেরাং হয়েছে বিজেপি কিন্তু এটা বুঝতে পেরেছে এবং সেই কারণেই নতুন করে ইডি এবং সিবিআইকে কাজে লাগানোর চেষ্টা করছে। একদমই এই বিষয় নিয়ে ইডির যে আজকের কাজ বা ইডি কোন কোন কাজ করতে পারে, কিভাবে এই প্রক্রিয়ার মধ্যে থেকে রয়েছে, এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুচারু মিত্র। সুচারুদা, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন আইপ্যাকের অফিসে প্রতীক জৈনের বাড়িতে এবং তারপর সবুজ ফাইল নিয়ে বেরোচ্ছেন। তিনি বলছেন যে 2026-এর যে 293খানা কেন্দ্রের প্রার্থী, সেই প্রার্থী তালিকায় ইডি নিয়ে বিজেপিকে দেওয়ার প্রচেষ্টাই ছিল, আর সেই তালিকায় নাকি তিনি নিয়ে বেরোচ্ছেন। এটা কি ইডির কাজের মধ্যে পড়ছে যে প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়া? আমি এটা তোমার এই প্রশ্নে আসছি, কিন্তু প্রথমেই রিক, বাংলার আপামর জনসাধারণ যে প্রশ্ন করবে যে শুধু নির্বাচন আসলেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর তৎপরতা সবচেয়ে বেশি বাড়ে কেন? আমি তোমাকে একটু 2021 সাল মনে করাই। তুমি তৎপরতা দেখেছিলে, হম্বি তম্বি একযোগে অভিযান, একযোগে দেশের 10 জায়গায় অভিযান, একযোগে 52টি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম তারা নেমে পড়লেন। আবার 21-এর পরে সব থিতিয়ে গেল। আবার ঠিক 23 সাল 24 সাল লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট, আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কখনো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কখনো সিবিআই, কখনো তোমার ইকোনমিক উইং, বিভিন্ন তদন্তকারী সংস্থা তারা বিভিন্ন সময়ে নেমে পড়েন এবং
পশ্চিমবঙ্গে একটা হই হই চই চই রব উঠে যায়। কিন্তু তুমি তার ইনভেস্টিগেশনটা হলো, তদন্ত হলো, আইন কি বলে, তদন্ত হবে, বিচার প্রক্রিয়া হবে, চার্জশিট হবে, প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে এবং তারপর শাস্তি বিধানে যাবে। তুমি বলো তো, এতদিন পর্যন্ত যে কটা ইডি বা সিবিআইয়ের অভিযান হয়েছে, কতগুলো কেস সলভ হয়েছে? এবং দেশের ক্ষেত্রেও তুমি যদি নজির দেখো, 93%, 93.97% ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো মানে সুষ্ঠু বিচার প্রক্রিয়াও সেভাবে করতে পারেননি এবং এলোমেলো চার্জশিট, প্রকৃত অপরাধীদেরও চিহ্নিত করা যায়নি। বিষয়টা বুঝলে? এবার এসো যে এই প্রতীক জৈন, হ্যাঁ, তিনি এই মুহূর্তে ইন্ডিয়ান পিপলস অ্যাকশন কমিটির একজন শীর্ষ কর্ণধার। সেটা যে কোনো সময় যে কোনো থাকতে পারে। আগে যেমন প্রশান্ত কিশোর ছিলেন, পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা মনে করেছিলেন। দেখো, বিভিন্ন রাজনৈতিক দলের আলাদা স্ট্র্যাটেজি টিম থাকতে পারে, তারা যে নতুন কৌশল নিচ্ছে বা কিভাবে তারা এগোবে, কি তাদের এগোনোর উদ্দেশ্য। দেখো, সেবাশ্রয়ের মতো প্রকল্প, এটা তো ঠিক মানুষের কাছে একটা সাড়া ফেলেছে, বা ডিজিটাল যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, এটাও তো ঠিক। তারা তাদের মতো করে এই পরিবর্তনশীল যুগে, এই ডিজিটালাইজেশনের যুগে তৃণমূল তাদের মতো করে স্ট্র্যাটেজি সাজাচ্ছে। তো তার জন্য তারা যদি একটা ঝাঁ চকচকে অফিস করেন, সেই ঝাঁ চকচকে অফিসে যদি অনেককে রাখেন, তা সেখানে অসুবিধাটা কোথায়? তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চাঞ্চল্যকর অভিযোগ করলেন যে আইপ্যাকের রেকমেন্ডেড করা প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রস্তুত ছিল, সেই প্রার্থী তালিকাকে স্ন্যাচ করতে এসেছিলেন ইডির আধিকারিকরা। এটা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ। কে অভিযোগটা করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটা করছেন। ফলে অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ ইডির বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, লাউডন স্ট্রিটে আরেকটি বাড়ি রয়েছে প্রতীক জৈনে, যে বাড়ি এই মুহূর্তে কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা, মনোজ বর্মা তো বটেই, এছাড়াও সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা, তারা সেই বাড়িটাকে ঘিরে রেখেছে। মানে এরপরে ইডি আধিকারিকরা লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িকে টার্গেট করতে পারে। দেখো, একজন প্রফেশনালিস্ট, সে একটি সংস্থা চালাচ্ছে, যে সংস্থা পয়সা দিয়েই প্রফেশনালি তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে, তাকে হ্যারাসমেন্ট করে বা তার ভাবমূর্তি নষ্ট করার একটা চেষ্টা করা চলছে বলে তৃণমূল কংগ্রেস মনে করছে। এতে করে বাংলার ভোটে খুব একটা প্রভাব পড়বে বলে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু সেটা মনে করছেন না। উল্টে বাংলার মানুষ এখন বুঝে গেছেন যে এই নির্বাচন ঘোষণা হলো, হবে 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 নির্বাচন হবে, নির্বাচন হবে, কে কত আসন পাবে, ঠিক সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই শীত ঘুমে থাকা, বাংলায় তো খুব শীত পড়েছে, 9 ডিগ্রি 10 ডিগ্রি, তুমিও কয়েকদিন আগে কাঁপছিলে, আমিও কাঁপছিলাম, ষষ্ঠীদাও কাঁপছিল। দেখো, ঠিক সেই সময় যখন শীত ঘুমে সবাই রয়েছে, টুক করে একটা পুরনো ফাইল নিয়ে এসে, আমি নিশ্চিত ইডির আধিকারিকরা যদি একটা কোনো প্রেস ব্রিফিং করে, স্বভাবত ওরা করে না, যদি ওদের পক্ষ থেকে বা সেন্ট্রাল মিনিস্টারকেও প্রেস ব্রিফিং করে, তারা বলবে এইসব ফালতু কথা, কোনো ওখানে প্রার্থী তালিকা আনতে যায়নি। আসলে আমাদের একটা কয়লা পাচারের লিঙ্ক আমরা পেয়েছিলাম প্রতীক জৈনের কাছে, কয়লা পাচারের লিঙ্কের জন্যই আমরা বেশ কিছু সিজার লিস্ট করেছি, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আমরা দেখলাম বগল দাবা করে নথি নিয়ে যাচ্ছে, এমন মানে এই বোধহয় মানে এই এক্ষুনি কেউ একটা গ্রেপ্তার হয়ে গেল। যাই হোক, আমি সে কথাই যাচ্ছি না, কিন্তু তোমাকে দেখতে হবে দেশের মানে সলভিং রেটে, সমস্যার সমাধান, অপরাধীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ক্ষেত্রে রেকমেন্ডেশনের জন্য ইডির ভূমিকা কিন্তু তাৎপর্যপূর্ণ নয়, ভালো নয়। ফলে আজকের এই অভিযান অনেকেই কিন্তু মনে করছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার কারণ, কয়েকদিন আগে অমিত শাহ এখানে এসেছিলেন রিক, এবং সে কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় টেম্পারমেন্ট রাখতে পারলে নাই বলো, বা তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি মিডিয়ার সামনে স্টেটমেন্টটা দিলেন যে এইটা অমিত শাহ পাঠিয়েছেন এবং যত নির্বাচন আসছে তৃণমূলকে ডিস্টার্ব করো। আমার মনে হয় এতে করে নির্বাচনী কোনো ইম্প্যাক্ট আসতে চলেছে বলে আমার মনে হয় না। কারণ এতে করে কি বিরাট কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়ে যাবে? ইডি কি কালকেই প্রতীকজনকে গ্রেপ্তার করে নেবে? যদি গ্রেপ্তারই বা করে, কি দাঁড়াচ্ছে বিষয়টা আমাদের নজর রাখতে হবে। কিন্তু এই সময়টাই কেন? এবং যদি সত্যি তাদের তো বেশ কিছু কনফিডেন্সিয়াল জিনিস সেখানে থাকে, ওই আইপ্যাকের অফিসটা সল্টলেকে, সেটা তো তাদের বিভিন্ন কৌশলগত স্ট্র্যাটেজি মেকিংয়ের অফিস। সেই অফিসে গিয়ে হঠাৎ করে আনা দিয়ে কোন ফাইলের জায়গায় কী ফাইল নিয়ে চলে গেলে এটাও তো ঠিক নয়। আমি জানি না এরপরে তৃণমূল কী পদক্ষেপ নেবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে তারা শীর্ষ আদালতে যাবে কিনা, দেশের সুপ্রিম কোর্টে যাবে কিনা, যে তাদের কিছু স্ন্যাচ হয়েছে কিনা, সেটা হয়তো সময় সাপেক্ষ ব্যাপার। রিক,
একদমই। যদি আইপ্যাকের কথাই বলি, আমরা এর আগে দেখেছিলাম 2021-এর বিধানসভা নির্বাচন, ঠিক তার পূর্বে একটা প্রকল্প চালু হয়ে গেল রাজ্যব্যাপী, সরকারি প্রকল্প বলা যায়, যেটা এখনো পর্যন্ত চলছে, কিন্তু সেটা এসেছিল আইপ্যাকের মাথা থেকে, সরাসরি মুখ্যমন্ত্রী। তারপর 2024-এর লোকসভা নির্বাচন, তার আগে ডায়মন্ড হারবার কেন্দ্রে চালু হলো এক ডাকে অভিষেক। এই প্রকল্পগুলো বা এই স্ট্র্যাটেজিগুলো, এগুলো তো পুরোপুরি আইপ্যাকই দেওয়া, আইপ্যাক থেকে দেওয়া, তারা মার্কেট সার্ভে করে দিয়েছে। এরকম আগামী সময়ে 26-এ নির্বাচনের জন্য তারাও তো এরকম কোনো প্রকল্প বা ব্লুপ্রিন্ট তৈরি করে রাখতে পারতো, যেটা বিরোধী দলের হাতে চলে গেলে শাসক দলের পক্ষে বা বিধানসভায় লড়াই করার জন্য সেই ট্রাম্প কার্ডটা কোথাও হাত থেকে চলে যাওয়ার একটা ভয় নাকি? আমি বলবো এতটা কাঁচা কাজ বোধহয় তৃণমূল কংগ্রেসও করবে না এবং ইন্ডিয়ান পিপলস অ্যাকশন কমিটি করবে না। তুমি অধম হইলে রিক, আমি উত্তম হইব না কেন? ঠিক আছে, তুমি বিরোধী রাজনৈতিক দলের কোনো স্ট্র্যাটেজি নেই মানে আমার কোনো স্ট্র্যাটেজি নেই, আমি রাজ্যের শাসক দল, আমার কাছে এতগুলো সিট রয়েছে, তাহলে নিশ্চয়ই তারা তাদের মতো করে প্ল্যান করবে। আমরা এটাই বা ভাবছি কেন? হয়তো ভারতীয় জনতা পার্টিরও কোনো স্ট্র্যাটেজি প্ল্যানিং রয়েছে। আমি তো কিছুদিন আগে শুনলাম সিপিএম একটা কর্পোরেট টিম তৈরি করেছে, বিভিন্ন জোনে এই টিমগুলো তারা মার্কেট সার্ভে করছে, বামপন্থীরা কীভাবে, তারা তাতে করতেই পারেন, অসুবিধে কোথায় আছে? ভারতীয় জনতা পার্টিও করছে, সিপিএমও করছে, বামেরাও করছে। আমি জানি না বামেদের রক্তক্ষরণ বন্ধ হবে কিনা সেলোটেপ দিয়ে বা গজ কাপড় দিয়ে বন্ধ হবে কিনা আমি জানি না, কিন্তু করতে তো অসুবিধে নেই। সেখানে যদি তৃণমূল কংগ্রেসও করছে, 2021-এ এই আইপ্যাকই সাফল্য এনে দিয়েছে, লোকসভা নির্বাচনেও সাফল্য এনে দিয়েছে। তা আইপ্যাকে রেকমেন্ডেশন করা, একে প্রার্থী করুন তাকে প্রার্থী করুন, তো ঠিক, দুর্নীতির মুখে দাঁড় করলে তো তার পক্ষে অসুবিধে হবে। স্বচ্ছ ভাবমূর্তির লোককেই মানুষ সবসময় চায়। ফলে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো একটু ঝাঁঝালো স্টেটমেন্ট দিয়েছেন বটে, কিন্তু মানে জার্নালিস্টিক এভলিউশন থেকে যদি বলো, তাহলে আমার কিন্তু মনে হচ্ছে না যে এরকম কিছু হয়েছে বলে, যে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে পালিয়ে গেল ইডি আর তৃণমূলের নেতারা চুপ করে দাঁড়িয়ে দেখলেন। আমার মনে হচ্ছে না সেই অতটা সিদ্ধহস্ত তারা হয়েছেন বা সেই কাজটা তারা করতে পেরেছেন। কিন্তু দেখতে হবে যে উদ্দেশ্যটা কি, এখানে কী উদ্দেশ্য নিয়ে ইডি আধিকারিকরা ইন্ডিয়ান পিপলস অ্যাকশন কমিটির মতো একটি অর্গানাইজেশনের প্রতিষ্ঠানে হানা দিলেন, যে প্রতিষ্ঠান শাসক দল তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি মেকিং প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, আর কোনো হিসাবে কাজ করে না। তো এবার আমার ব্যক্তি স্বার্থের বিষয়টা, তাহলে কি আমি আইডেন্টিফাই করছি প্রতীক জৈনকে? তুমি এবার বলতে পারো সুজরদা, মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চে বলেছিলেন পার্থ চোর, অমুক চোর, ক্ষমতা থাকলে নিয়ে যাক। পরের দিনই পার্থদাকে অপারেশন চালিয়ে পার্থদার বাড়ির পাশ থেকে তার ঘনিষ্ঠ লোকের কাছ থেকে কয়েক কোটি কোটি টাকা পাওয়া গেল। এটা অন্য বিষয়। এখন দেখতে হবে যে টার্গেটটা কাকে, টার্গেটটা আইপ্যাকের প্ল্যানিংটাকে ভেঙে দেবো, নাকি টার্গেটটা প্রতীক জৈনের মতো একজন আইটি এক্সপার্টকে হ্যারাস করে তাকে কারাবন্দি করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসুবিধে হয়ে যাবে। সেইটা কি করতে চাইছে তার দিকে আমাদের নজর রাখতে হবে। এতক্ষণ আমার সঙ্গে বিস্তারিত আলোচনায় ছিলেন আমাদের দুই প্রতিনিধি, ষষ্ঠী চট্টোপাধ্যায় ও সুচারু মিত্র। তাদেরকে যেরকম ধন্যবাদ জানাচ্ছি, ঠিক তেমনই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও। আগামী সময় আরও বিভিন্ন ইডি রেড বলুন বা রাজনৈতিক তরজা, রাজনৈতিক চাপানুতোর বিভিন্ন বিষয়ের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, বিস্তারিত আলোচনায় আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।